সময়ে বলে দিবে বাংলাদেশ কি করা উচিত পাকিস্তানের সাথে সম্পর্কের ব্যাপারে সামরিক এবং পাকিস্তান বাংলাদেশের সাথে মিলিটারি রিলেশনে কি করা উচিত, এটা তো সময়ে বলে দিবে। আর বিশেষ করে আমরা খুব নিরাপত্তাহীন অবস্থায় থাকছি, ভারতের প্রতিনিয়ত ট্রেন আমাদের বর্ডারে এটা করে সেটা করে, নানা রকম বিডিআরের সাথে ঝামেলা করে। তো আমরা পাকিস্তান এই ভারত আমাদের কোনো ভাষা বুঝবে না, ভারত ভাষা বোঝার কোনো দেশ না। আসসালামু আলাইকুম, শুভ দিবস সম্মানিত দর্শক। হোয়াইট নিউজ বাংলার আজকের বিশেষ টক শোতে আপনাদের স্বাগতম। পাকিস্তান ইসলামাবাদ স্টুডিও থেকে আমি আপনাদের সাথে আছি নিগার বিন নাহার। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন বাংলাদেশ থেকে রাজনৈতিক পরিবারের সদস্য পলিটিক্যাল অ্যানালিস্ট সাইফুর রহমান চৌধুরী। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে জয়েন করার জন্য। তো সর্বপ্রথম আমি আপনাকে যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে যে আপনি কিন্তু একজন রাজনৈতিক পরিবার থেকে এসেছেন এবং যা বাংলাদেশের ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। শেখ মুজিবুর রহমানের সাথে আপনার বাবা কারাগারে ছিলেন, তো তার অভিজ্ঞতাটা যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন এবং সেই সাথে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কিভাবে রূপায়িত হয়েছিল তা যদি আমাদের সামনে তুলে ধরতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে, আপনার পুরো টিমকে আমার সালাম মোবারকবাদ, জুমা মোবারকবাদ। আজকে জুমার দিন। তো আমার বাবা আগরতলা ষড়যন্ত্র মামলার মধ্যে আমার বাবা একজন আসামি ছিলেন, বঙ্গবন্ধুর সাথে একসাথে কারাবরণ করেছিলেন, পাকিস্তান কারাগারেই ছিলেন তখন। তো তার আগের অনেক ইতিহাস আছে, সেটা আপনি যেহেতু জিজ্ঞেস করেন সেটা আমি বলছি না। তো আমার বাবাকে গ্রেফতার করে নিয়ে গেছেন, ইনক্লুডিং 34 জন ছিলেন ওনারা। বঙ্গবন্ধু 1 নম্বর আসামি ছিলেন, আমার বাবা ছিলেন, ডক্টর সাইদুর রহমান ছিলেন 3 নম্বর আসামি, সম্ভবত 3 নম্বর আসামি যেটা পেয়েছি আমি। আর আমি তখন ছোট ছিলাম। গ্রেফতার করে নিয়ে গেছেন, শেখ মুজিবুর রহমানকে নিয়ে গেছিলেন পাকিস্তানে, ওয়েস্ট পাকিস্তানে। আর আমার বাবা বাকিদের সবাইকে এখানে ঢাকাতে ক্যান্টনমেন্টে রেখেছিলেন, পাকিস্তান আর্মির ইয়েতে ছিলেন আমার বাবা। আর তখনকার যে প্রেক্ষাপটটা ছিল বাংলাদেশের, তার পূর্বে একটা ইলেকশন হয়েছিল। সেই ইলেকশনে শেখ মুজিবুর রহমান একটা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিলেন। সে আসনে 300 সিটের মধ্যে প্রায় 297টা সিট শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন। ওখান থেকে ওয়েস্ট পাকিস্তানে তখন জুলফিকার আলী ভুট্টো, একটু আগের প্রসঙ্গে আসতে হচ্ছে আমাকে, ওয়েস্ট পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো ওইখানে জিতেছিলেন। কিন্তু ওই সময় বাংলাদেশে ইস্ট পাকিস্তানের জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর এখানে পার্লামেন্টের আসন সংখ্যা ছিল 300। আর ওয়েস্ট পাকিস্তানে তখন আসন সংখ্যা ছিল কম এবং জনসংখ্যা ছিল 4.5 কোটি। আজকে পাকিস্তানের জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা থেকে অনেক বেশি। তো আমার বাবা এই ইয়েতে গ্রেফতার হয়েছিলেন, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, এবং পাকিস্তানের কারাগারে ছিলেন দীর্ঘ 1.5 বছর। সেটা আমাদের একটা অভিজ্ঞতা। আমি অনেক ছোট ছিলাম, কিন্তু বুঝতাম, আমি একেবারে বুঝতাম না তা না। আমার মা আমাকে ওই আমার সাথে মাঝে মধ্যে দেখা করার একটা অনুমতি দিয়ে দিত, এবং আমার মা আমাদের নিয়ে যেত ঢাকা ক্যান্টনমেন্টে, আমরা দেখা করতাম বাবার সাথে। আর কিছু একটু বললে একটা জিজ্ঞাসা করা আপনাকে। তো আপনি উনি কত মাস জেলে ছিলেন, কারাগারে ছিলেন? হ্যাঁ, উনি প্রায় 1.5 বছর ওনারা কারাগারে ছিলেন। এরপরে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের আউট অফ কন্ট্রোলে চলে গেছে পুরা ইস্ট পাকিস্তান। এরপরে প্রেসিডেন্ট আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করলেন জেনারেল ইয়াহিয়া খানের কাছে। তখন জেনারেল ইয়াহিয়া খানের শাসনে ছিল। আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, তখন কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ছিলেন জেনারেল ইয়াহিয়া খান, এবং জুলফিকার আলী ভুট্টো ছিলেন তখন পিপলস পার্টির নেতা। 1.5 বছর মতো প্রায় কারাগারে ছিলেন ওনারা। তো আপনার এখন তো দেখেন, আপনার বাবা কিন্তু ওই সময় কারাগারে ছিলেন, তো আপনার পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক নিয়ে কি দৃষ্টিভঙ্গি, এটা যদি আমাদের বলতেন। একটা ভালো একটা প্রশ্ন। अच्छा, एक सवाल पूछा आपने मैंने
মেরে গুলিয়ে। তো এই প্রশ্নের উত্তরে বাংলাতে দিচ্ছি, উর্দুতে মানা করেছে, ওই জন্য দিব না। তো পাকিস্তানে তখন একটা প্রেক্ষাপট ছিল যেটা একটু আমি তো শেখ মুজিবুর রহমানের তেমন একটা ভুল দেখছি না। উনি কিন্তু চায় না মনে প্রাণে, ওনার সব রেকর্ডে আপনি দেখতে পাবেন বাংলাদেশ স্বাধীন হয়ে যাক, আলাদা হয়ে যাক, এটা মনে প্রাণে চায় নাই। উনি চেয়েছিল একসাথে থাক, কিন্তু জুলফিকার আলী ভুট্টো সাহেব উনি, ওনার দেমাগে কি আসছেন আমি জানি না, ওনার কারণে উনি ভুল আইয়ুব খান ইয়াহিয়া খানকে ভুলভাবে বুঝিয়েছিলেন, যার কারণে 25শে মার্চে একটা ক্র্যাকডাউন হয়ে গেছে বাংলাদেশে, এই তখনকার পূর্ব পাকিস্তানে। এবং এই ক্র্যাকডাউনটা হয়েছিল পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক, প্রচুর বাঙালি নিহত হয়েছিল তখন। তার পরিপ্রেক্ষিতে পুরো দেশের কন্ট্রোলটা চলে গিয়েছিল ইয়ার থেকে। তো সেই প্রেক্ষাপট আর এখনকার বর্তমান প্রেক্ষাপট যদি বলেন, সেই প্রেক্ষাপট আর বর্তমানের প্রেক্ষাপট, সেটা একটা অবস্থান ছিল। এর মধ্যে আমি একটু বলি, জাপানে হিরোশিমা নাগাসাকি থেকে তো আমেরিকা বম্বে ফার্স্ট এবং সেকেন্ড নিউক্লিয়ার বম্ব দুনিয়াতে যে ডেটোনেশন হয়েছে সেটা ফেলেছে হিরোশিমা এবং নাগাসাকিতে। সেইটা ধরে জাপানিরা বসে রয়, জাপানিরা কিন্তু আমেরিকার একজন ভালো বন্ধু। সেই হিসেবে বর্তমানে আমরা যে একটা চাপার মধ্যে আছি, ভারতের এই নির্যাতন, ভারতের নির্যাতনের কারণে আমরা যে একটা চাপের মধ্যে আছি, আমাদের দেশের মানুষ কিন্তু চায় পাকিস্তানের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। পাকিস্তান আমাদের একটা বন্ধু রাষ্ট্র, ইসলামের পাকিস্তান নিজ থেকে হাত বাড়িয়ে অনেকভাবে চেষ্টা করেছে। ইমরান খানের আমলে ইমরান খান অনেকভাবে চেষ্টা করেছেন, তখন আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এই যে শেখ হাসিনা, উনি কখনো চাইতেন, উনি নিজের মনের থেকে হোক চাইতেন না, আর না হলে উনি ভারতের চাপে, মোদির চাপে এবং ভারত সরকারের চাপে উনি চাইতেন না কোনোভাবে পাকিস্তানের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভাই আমাদের সাথে, আমাদের দেশের সাথে আমার একটা কথা হলো, আমাদের দেশের সাথে সারা দুনিয়ার যত দেশের সাথে সম্পর্ক তত আমাদের বাইলিটারাল একটা সম্পর্ক গড়ে আমরা, এবং ওই দেশটাই উপকৃত হবে। এখন বর্তমানে ভারত আমাদের বিগত শেখ হাসিনার আমলে 14টা বছর আমাদেরকে শেখ হাসিনা একদম একটা কারাগারের মধ্যে আমাদেরকে রেখে দিয়েছিলেন। আমি 1971 সাল থেকে মনোভাব পুরোটাই পরিবর্তন হয়েছে বাংলাদেশের, বর্তমানে বাংলাদেশিদের মধ্যে। বাংলাদেশিদের মেজর পার্সেন্ট মানুষ এখন চায় পাকিস্তানের সাথে একটা গুড রিলেশন। Bangladeshi people's need very good relation with Pakistan now. What Pakistan is want with us now. Pakistan যেটা আমাদের সাথে চাচ্ছে সেটা আমরাও চাচ্ছি। মেজর একটা পপুলেশন চাচ্ছে, মেজরিটি শুড বি গ্রান্টেড, একটা কথা আছে বাংলা ইয়েতে, ইংরেজিতে। সেই মেজরিটি চাচ্ছে পাকিস্তান যেহেতু আমাদের সাথে একটা গুড রিলেশন চাচ্ছে, আমরা পাকিস্তানের সাথে গুড রিলেশন চাই। এটাতে আমাদের অর্থনৈতিক উন্নতি হবে, পাকিস্তানের অর্থনৈতিক উন্নতি হবে। যেটা আমাদের শর্ট আছে পাকিস্তান, সেটা আমরা পাকিস্তান থেকে ইম্পোর্ট করব। যেটা আমাদের কাছে আছে পাকিস্তানের কাছে, পাকিস্তান আমাদের থেকে ইম্পোর্ট করতে পারবে। তো আমাদের শুধু এইটা না, বর্তমানে ভারত 15 বছর ভারত আমাদেরকে মনে করেছে একটা অঙ্গরাজ্য। We are not the state of India. You just try to understand. তাদের মনোভাব ছিল অখণ্ড ভারত তৈরি করা, মানে তারা অখণ্ড ভারত তৈরি করার জন্য এটা প্ল্যান করেছিল। জি 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 জি, ভারতের আমরা কিন্তু স্টেট না, ভারতকে সেটা মনে রাখতে হবে। 15 বছর যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন শেখ হাসিনার রেজিম নাই, বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, প্রচুর ছাত্র জনতা হত্যাকাণ্ড হয়েছে, প্রচুর ছাত্র জনতাকে মেরে ফেলা হয়েছে গত জুলাই আগস্ট মাসে, প্রায় 3,000 কাছাকাছি, 3,000-এর কাছাকাছি। তো এই জিনিসগুলা ভারতকে মনে রাখতে হবে। ভারত আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, আমাদের মানুষ এখান থেকে বিতাড়িত করেছে, সে স্বৈরশাসককে ভারত আশ্রয় দিয়েছে। তো আমরা পাকিস্তানের সাথে শুধু সামাজিক, পারিবারিক এবং আর্থিক না, আমরা পাকিস্তানের সাথে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পাকিস্তানের সাথে আমাদের মিলিটারি এগ্রিমেন্ট, এটা আমরা চাই। এটা আমরা আরো ডিটেইলস কথা বলবো। জি জি, এই ব্যাপারে আমরা আরো ডিটেইলস কথা বলবো, কিন্তু আমি এখন আপনাকে আরেকটা কোশ্চেন করতে যাচ্ছি। দেখেন, ভারত বাংলাদেশ উত্তেজনা কিন্তু এখন বাংলাদেশে চলছে। তো আপনি তো দেখে আসছেন যে অতীতে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে তারা কিন্তু অনেক ধরনের প্রভাব ফেলেছে বাংলাদেশের উপর। তো আপনি কি মনে করেন যে এই যে প্রভাবগুলো তারা বাংলাদেশের উপর রাখার জন্য তারা কি কি কৌশল অবলম্বন করেছিল? ভারত বাংলাদেশের উপর কন্ট্রোল রাখার জন্য কি কি কৌশল অবলম্বন করেছিল অতীতে, যখন শেখ হাসিনা প্রথমে সেটা বলি। জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ভারত বাংলাদেশকে কন্ট্রোলে রাখার জন্য প্রথমে শেখ হাসিনা ম্যাডামকে যেটা বুঝিয়েছেন যে প্রথমে আপনার সামরিক বাহিনীকে কমজোর করে দিতে হবে, ফার্স্ট থিং।
মিলিটারি যে পাওয়ার সেটাকে কমজোর করে দিতে হবে, সেটার পরিপ্রেক্ষিতে বিডিআর হত্যাকাণ্ডটা হয়েছে। আপনার হয়তো মনে আছে বিডিআর প্রায় 57 জন টোকস বাংলাদেশি আর্মি অফিসারকে মেরে ফেলা হয়েছে। এটা ভারতের সাথে একটা চক্রান্ত, রয়ের সাথে আমাদের তৎকালীন রয়ের সাথে একটা চক্রান্ত। এটা আমাদের সরকারকে তখনকার প্রধানমন্ত্রীকে হয়তো বুঝিয়েছিলেন যে আপনি যদি দীর্ঘদিন আপনি শাসন করতে পারবেন, যদি আপনি মিলিটারিকে কমজোর করে ফেলতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের মিলিটারি আমাদের কথায় চলতে হবে, এই ধরনের একটা মনোভাব ছিল। আমাদেরকে একটা অঙ্গরাজ্য মনে করতো তখন। আমাদের চট্টগ্রাম বন্দর থেকে মাল খালাস হয়ে ভারতে যাবে এবং শুল্কের নামে মাত্র শুল্ক, কোনো শুল্ক নেই। এবং এমন একটা অবস্থা এসে গেছিল যে সেভেন সিস্টারে আমাদের ভিতর দিয়ে এই জায়গা দিতে হবে, করিডোর দিতে হবে, যে সেভেন সিস্টারে তাদের সামরিক এবং সবকিছু যেন পরিবহন করে নিয়ে যেতে পারে। একদম ভালো, আল্লাহ কি রহমত, আরো এক বছর লেট হলে আমরা পেতাম। এবং সেটা পেলে তো হবে না, তখন 1 বছর 1.5 বছর পরে ভারতের যেটা মনোভাব ছিল, তখন ভারত যদি বলে বসতো যে আমাদের 4-5 ডিভিশন শূন্য বাংলাদেশের মধ্যে থাকবে, এটা প্রয়োজনে সেভেন সিস্টারে ইমার্জেন্সিতে যেতে পারবে, তখন আমাদের কিন্তু করার কোনো উপায় ছিল না। আমরা বাঙালিরা মনে প্রাণে কিন্তু আমরা ভারত বিদ্বেষী না, কিন্তু ভারতের এই অ্যাক্টিভিটিস গুলা, ভারতের এই কার্যক্রম, দাদা ভাই সুলভ যে আচরণ গুলা, এই আচরণের কারণ আজকে ভারত বাংলাদেশের সাথে একটা তিক্ততা সম্পর্ক, এখন অনেক বেশি তিক্ততা সম্পর্ক সৃষ্টি করছে কোনো না কোনো ভাবে। আমরা গাড়ি ইম্পোর্ট করতাম ভারত থেকে, এখন গাড়ির পার্টস গুলো বন্ধ করে দেওয়ার কোনো দরকার ছিল? এটা তো তুমি তো তোমার ইয়েটা হারাচ্ছ। বাংলাদেশের মানুষের অসম্ভব ক্ষোভের কারণ হচ্ছে এখন ভারত, এই মোদী সরকার। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা পাকিস্তানের সাথে, আমরা বাস্তব পাকিস্তানের সাথে আমাদের মিলিটারি একটা গুড রিলেশন করতে হবে। ফেব্রুয়ারিতে আমরা জানি পাকিস্তান থেকে আর্মি আসবে, পাকিস্তানের বড় বড় হাই অফিসিয়াল আসবে এবং আমাদের কোন একটা ক্যান্টনমেন্টে, আমাদের সম্ভবত নর্থ বেঙ্গলে একটা ক্যান্টনমেন্টে দীর্ঘদিন থাকবে, 1 বছর, এবং আমাদেরকে ট্রেনিং দেবে। উই আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম পাকিস্তান, ইউ আর ওয়েলকাম। আমরা স্বাগতম জানাচ্ছি। আমরা শুধু মিলিটারিতে না, আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু পারমাণবিক অস্ত্র লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শহীদুজ্জামান সাহেব প্রথমে সেই কথাটা বলেছে, কিন্তু আমার মনে ছিল সেই কথাটা, আপনি হয়তো জানেন প্রফেসর শহীদুজ্জামান। আমি আপনাকে আরেকটা কোশ্চেন করবো যে পাকিস্তান বাংলাদেশের সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য মানে বাণিজ্য এবং সামরিক সহযোগিতা কি ভূমিকা রাখতে পারে? দেখেন, আমরা পূর্বে যেমন শেখ হাসিনার রিজিম আর বর্তমান ডক্টর ইউনূস সাহেবের রিজিমের কথা চিন্তা করেন, আসমান এবং জমিন পার্থক্য হয়ে গেছে। আমাদেরকে দাবাইয়া রেখেছে। কেন আমরা পাকিস্তানের সাথে শত্রুতা বজায় রাখবো? ননি, পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব দরকার আছে। উত্তরত পাকিস্তানের সাথে আমাদের সবকিছু দরকার আছে। পাকিস্তান আমাদেরকে ভিসা ফ্রি করে দিচ্ছে, ইটস ভেরি নাইস। ইন্ডিয়া যেখানে আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে, চিকিৎসা ভাই, একটা রোগীর চিকিৎসাকে বন্ধ করতে পারবে। তোমরা এখন চিকিৎসা বন্ধ করছো, তোমরা চিকিৎসা পেলে হারাচ্ছ দিয়ে। আমাদের লোক এখন যাচ্ছে এই ব্যাংককে যাচ্ছে, ব্যাংককে আরো বলে দিচ্ছে আমাদেরকে আরো কম পয়সাতে যাবে। আমরা তোমাদের এখানে যাচ্ছে না, যেতে তোমরা ভিসা দিচ্ছ না, আমাদের লোকজন আমরা এখন যাচ্ছে পাকিস্তানে যাচ্ছে, লোকজন যাওয়ার জন্য ভিড় করছে পাকিস্তানে। আমরা একটু বলবো আপনার মাধ্যমে পাকিস্তান সরকারকে একটু অনুরোধ করব, এবং আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা শাহবাজ শরীফ সাহেবকে আমরা অনুরোধ করব, বাংলাদেশ থেকে যাওয়ার এক্সপেন্ডিচারটা প্লেনে অনেক বেশি। তো আমাদের চট্টগ্রাম বন্দর থেকে করাচি বন্দরে যদি নৌ যোগাযোগ হয়ে যায়, অনেক কম খরচে বাঙালিরা পাকিস্তান যেতে পারবে, পাকিস্তানিরা বাংলাদেশে আসতে পারবে। পাকিস্তানের মধ্যে অনেক মানুষ আছে যারা হয়তো বাংলাদেশে আসতে পারছে না খরচের কারণে। আমরা চাচ্ছি আরো সম্পর্ক ভালো, শুধু বিশেষ করে মিলিটারি যে ইয়েটা রিলেশনটা, আরো অনেক আমাদের এক জেনারেল সাহেব গেছে আপনাদের সেনা প্রধানের সাথে মিটিং করেছেন। আপনার সেনা প্রধানের নামটা আমার এই মুহূর্তে একটু মনে করে দেন, আমার নামটা খেয়াল করছেন এখন। সেনা প্রধান আসিফ সাহেব, ওনার সাথে একটা মিটিং হয়েছে। আমরা চাচ্ছি উত্তরোত্তর সেনাবাহিনীর মধ্যে আমাদের এবং পাকিস্তানের সেনাবাহিনীর উত্তরোত্তর সম্পর্কটা বাড়ুক। সম্পর্ক যখন বাড়বে, যখন কাছাকাছি 2 সেনাবাহিনী আসবে, তখন ওই সময়ে বলে দিবে বাংলাদেশ কি করা উচিত পাকিস্তানের সাথে সম্পর্কের ব্যাপারে, সামরিক, এবং পাকিস্তান বাংলাদেশের সাথে মিলিটারি রিলেশনে কি করা উচিত, এটা তখন সময়ে বলে দিবে। আর বিশেষ করে আমরা খুব নিরাপত্তাহীন অবস্থায় থাকছি। ভারতের প্রতিনিয়ত ট্রেড আমাদের বর্ডারে এটা করে সেটা করে, নানা রকম বিডিআর এর সাথে ঝামেলা করে।
তো আমরা পাকিস্তান এই ভারত আমাদের কোনো ভাষা বুঝবে না, ভারত ভাষা বোঝার কোনো দেশ নয় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ পারমাণবিক শক্তিশালী হতে পারবে না। আমরা পাকিস্তানকে অনুরোধ করবো, পাকিস্তানের সাথে আমরা নিউক্লিয়ার ডিলটা যেন হয়ে যায় এবং আমরা অন্তত কমপক্ষে যদি 20টা নিউক্লিয়ার মিসাইল যদি আমরা স্থাপন করতে পারি, তখন ভারত আমাদের ভাষাটা বুঝবে। আদারওয়াইজ ভারত আমাদের ভাষা বুঝবে না, ভারত আমাদের ভাষা বোঝার মতো দেশ না। আচ্ছা, আপনি অনেক গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করেছেন। কারণ হচ্ছে আমি আরেকটা কোশ্চেন আপনাকে করতে চাচ্ছি, ভারতের যে হুমকি ব্যাপারটা আপনি বললেন, ভারতে তো বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে এবং আমাদের কিন্তু সীমান্তে একটা উত্তেজনা সব সময় থেকেই চলে। তো সেই ক্ষেত্রে আমাদের পাকিস্তান কি সাপোর্ট দিতে পারে বলে আপনি মনে করেন এই মুহূর্তে? ধন্যবাদ, আপনার প্রশ্নগুলো খুব যৌক্তিক প্রশ্ন। আজকের দিনে ভারত আমাদের কিন্তু একটা হুমকি, কিন্তু হুমকি হলে কি হবে আমি একটু অ্যানালাইজ করি আপনাকে। ভারত আমাদেরকে আক্রমণ করবে, ভারতের একটা বর্ডার কিন্তু বিরাট একটা বর্ডার পাকিস্তানের সাথে, একটা নিউক্লিয়ার স্টেট পাকিস্তান, ভারতের দাদা। আর ওই ওমা পাকিস্তানের কাছে ভারত থেকে অনেক বেশি আছে। আরেক পাশে ভারতের একেবারে বড় দাদা বসে আছে চায়না। তো ভারত, আমি মনে করি না ভারত ওই ভুল স্টেপটা নেবে বাংলাদেশ আক্রমণ করে। আর বাংলাদেশ আক্রমণ করলে বাংলাদেশের যে সেনাবাহিনী নেই, এটা ভুল ভারতের জন্য। এটা ভারত তখন বুঝবে আক্রমণ করলে বাংলাদেশ কি জিনিস, এবং বাংলাদেশ আক্রমণ করলে আমরা আমাদের একপাশে পাকিস্তান, আমরা আশা করবো পাকিস্তান পাকিস্তান অলরেডি বলেছে যে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে আগে বাংলাদেশ অ্যাটাক কিয়া তো हम लोग कदम उठाऊंगा। তো এটা চীনও কিন্তু বসে না, চীনে কিন্তু তাদের শিলিগুড়ি অন্তত 60 কিলোমিটার দখল করে আছে। চীন লাদাখে অনেক 1964 না 63 যে ওয়ার হয়েছে চায়নার সাথে, অনেক জায়গা দখল করেছে, যেগুলো ভারত, তাদের কোনো মিডিয়ায় আসে না, তাদের কোনো প্রধানমন্ত্রী বলে না, সব মিথ্যা, তারা এড়িয়ে যায় এই কথাগুলা। শুধু বাংলাদেশের সাথে তারা এই যত কিছু দেখায়। আমি ভারতকে বলি তুমি বাংলাদেশের সাথে দেখাও, একটু পাকিস্তানের সাথে করে আমাদের দেখাও, আমরা বুঝবো তোমরা বাপের বেটা, তোমাদের সেই হিম্মত নেই। চায়নার সাথে দূরের কথা, চায়নার সাথে তোমরা কোনোদিন চোখে তুলবে না তোমরা, সেই হিম্মত নেই। আর আমি অনুরোধ করি आसिफ साहब, जनरल आसिफ साहब, हम आपको गुजारिश करता हमारा मिलिट्री के साथ जो कदम आप लोग उठाया वो और भी मजबूत कर लीजिए, और हमारा यहाँ जो डेफिसिट है वो आप कर लीजिए या ट्रेनिंग कीजिए। और आपका भी जो डेफिसिट है, आप अगर जरूरत हो तो बांग्लादेश को बताइए, जो बांग्लादेश आपको मदद करेगा। আপনাকে আমি আরেকটা কোশ্চেন করতে যাচ্ছি যে দেখেন এখন কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কিন্তু অনেকটাই ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তো ভবিষ্যতে আরো এই সম্পর্কটা মজবুত করতে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি দুই দেশের মধ্যে? সেই জিনিসটা আমি বলছি, মানুষের মধ্যে ইন্টারাকশন। যেমন আমি যদি এখন আপনার থেকে একটু দূরে বসে কথা বলছি, যতটুকু আপনার সাথে আমার একটা রিলেশন হচ্ছে, আমি যেমন আপনার স্টুডিও বসে যদি আপনার সাথে ডাইরেক্ট কথা বলতে পারি, সেই রিলেশনের এই রিলেশনের মধ্যে একটু পার্থক্য থাকবে ডেফিনেটলি, ঠিক আছে না? তো পাকিস্তান এই একদিনে তো সবকিছু, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রোম নগরে একদিনে হয়নি। দীর্ঘদিন, আজকে 53 বছর পরে আল্লাহর একটা রহমত, আল্লাহ আমাদেরকে এই স্বৈরাচার মুক্ত করেছে। এখন আমাদের সময় এসছে, পাকিস্তানের সময় এসছে দিন দিন আরো বেশি গুড রিলেশন। There is no other alternate way without good relation with Pakistan and Bangladesh, good relation with Bangladesh. আমি আরেকটা জিনিস মনে করি, বাংলাদেশ, পাকিস্তান এবং চীন তিনটা যদি একজোটে একটা যদি অ্যালায়েন্সের মতো হয়, এটা সবচেয়ে একটা কার্যকর একটা প্রতিষেধক হয়েছে, বিশাল এক অ্যান্টিবায়োটিক হবে ভারতের জন্য। জি জি, আপনি ঠিক বলেছেন। তো আপনার কি মতে মিডিয়া প্ল্যাটফর্ম সেক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে এই বন্ধনটা আরো মজবুত করতে কি অবদান রাখতে পারে? আরো এটা দেখেন, বর্তমান যুগে মিডিয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমরা একটা যেটা সাজেস্ট করবো, আমি যেটা অনুরোধ করব, আমাদের বাংলাদেশের যে চ্যানেলগুলা, এই চ্যানেলগুলা যেন পাকিস্তানে প্রচারিত হয়। আর আমাদের বাংলাদেশ ইউনুস সরকারকে আমি অনুরোধ করবো যেন পাকিস্তানের চ্যানেলগুলা আমাদের এখানে দূরত্ব বৃদ্ধি করে দেয়। এখন আমার মতে ইন্ডিয়ান চ্যানেলগুলো বন্ধ করে পাকিস্তানি চ্যানেলগুলো দেওয়া দরকার, কারণ মানুষ কিন্তু ইন্ডিয়ান মিডিয়া থেকে সরে এসে কিন্তু এখন কিন্তু মানুষ কিন্তু পাকিস্তানি মিডিয়াতে ইন্টারেস্টেড অনেক বেশি। পাকিস্তানি ড্রামা বলেন, মুভিজ বলেন, এগুলোতে কিন্তু অনেক ইন্টারেস্টেড। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে প্রমোট করা দরকার। আমি আপনাকে একটা কথা বলি, পাকিস্তানি ড্রামা কিন্তু বাংলাদেশে কিন্তু পপুলার, কিন্তু
पाकिस्तान का जो ड्रामा है बांग्लादेश के हम लोगों का और ये लोग सब देखते हुए हाँ, हाँ, देखे हैं अच्छा है। आजकल। ये लोग जी अभी देखते हैं या यूट्यूब से देखते हैं। यूट्यूब से देखते हो चैनल है, लेकिन यूट्यूब में देखते हैं ड्रामा। हमारे घर में मेरा बेटी भी देखता है, ये बोलता बहुत अच्छा है ये ड्रामा। ये जो हकीकत है वो बता रहा। इंडिया का जो ड्रामा है, इंडिया का जो चीज है वो सब कुछ फेक है, सब कुछ कॉन्स्पिरेसी कैसा है, किस तरह कॉन्स्पिरेसी किया जाता है दूसरे के साथ, दूसरे मुल्क, ये पूरा सब हिंदी फिल्म में है, सब बकवास, और हिंदी नाटक में है सब कुछ, हिंदी चैनल में है सब कुछ। সর্বশেষ আপনি বাংলাদেশি এবং পাকিস্তানিদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? দুই দেশের আমরা আরো কিভাবে কাজ করতে পারি? সেটা অলরেডি হয়ে গেছে, সেটা আমি বার্তা তারপর একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু আপনাকে আমি আগে বলেছি যে বাংলাদেশের মেজরিটি 65 to 70% নিয়ার অ্যাবাউট 70% মানুষ পাকিস্তানের সাথে সম্পর্ক চায়, উত্তরোত্তর বৃদ্ধি চায়, শুধু এমনি ব্যবসায়িক সম্পর্ক না, এমনি রিলেশন না, সামরিক সম্পর্ক পাওয়া যায় পাকিস্তানের সাথে। তো সেটা পাকিস্তানও ঠিক একই ভাবে বাংলাদেশিদের সাথে আমরা কামনা করবো। पाकिस्तान हमारा भाई है, पाकिस्तान हमारा भाई है, हमारा दुश्मन। अभी बांग्लादेश का आदमी अभी दुश्मन नहीं मानता पाकिस्तान। एक जमाना चला गया 1971, अरे ये तो कुछ आदमी का वजह से हुआ, ये पाकिस्तान का पूरा कौम तो नहीं किया हम लोगों के साथ। ये बुराई का काम तो पाकिस्तान का पूरा कौम नहीं किया, पाकिस्तान का कौम के साथ हमारा रिश्ता है, अभी भी है, फ्यूचर में भी रहेगा, और दिन से दिन जो दिन आएगा उस वक्त बढ़ते जाएगा ये सब कुछ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে জয়েন করার জন্য, আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ সাইফুর রহমান স্যারকে আজ অসাধারণ মতামত এবং অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন হোয়াইট নিউজ বাংলা।